হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল। আজকে একটা বিশেষ টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের টপিকটা হচ্ছে বাংলার প্রবন্ধ রচনা নিয়ে। সবাই জানো যে বাংলায় প্রবন্ধ রচনা আছে, সেটা 10 নম্বরের, প্রতি বছর আসে 10 নম্বরে, সেটা লিখতে হয়। আজ এমনই একটা বিষয় আলোচনা করব যেটা 2025-এ 100% কমন আসবে। সেই বিষয়টি হচ্ছে বিজ্ঞান সম্পর্কিত রচনা। মানে প্রতি বছর বিজ্ঞান সম্পর্কিত রচনা, কোনো না কোনো রচনা আমাদের প্রতি বছর এক্সামে আসে। এবং নেক্সট বছর মানে 2025-এ যারা পরীক্ষার্থী আছো, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে বিজ্ঞানের রচনা বলতে আছে, যেমন বিজ্ঞানের অপব্যবহার, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের অপব্যবহার, পরিবেশ ও আধুনিক জীবন, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বিজ্ঞাপন ও আধুনিক সভ্যতা, বিজ্ঞানের ভালো মন্দ, আধুনিক জীবন ও বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা, বিজ্ঞানের ভালো মন্দ, জনসাধারণের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার, বিজ্ঞাপন ও আধুনিক সভ্যতা, আধুনিক জীবনের বিজ্ঞান বনাম কুসংস্কার, বিজ্ঞান কুসংস্কার, বর্তমান যুগ কুসংস্কার, সমস্ত কিছু বিজ্ঞান সম্পর্কিত যেসব রচনা আমাদের প্রতি বছর সালে আসছে, সেই সব রচনা নিয়ে আমি একটা রচনা তোমাদের সামনে আমি প্রতিস্থাপন করব। মানে একটা রচনা তোমাদের ডিটেলসে বলবো। সেই রচনাটা, যে কোনো বিজ্ঞান সম্পর্কিত যে কোনো রচনা আসুক, পয়েন্টগুলো খালি দু একটা পয়েন্ট অ্যাড করে ওই ওই রচনাটা লিখলেই হবে। মানে 100% একদম নাম্বার তোমরা পাবে। মানে ধরো 10 নম্বরের প্রবন্ধ রচনা থাকে, তো তোমরা 9+ নাম্বার পাবে, এই আমার লেখা অনুযায়ী তোমরা যদি লেখো। এবার হচ্ছে বিজ্ঞান সম্বন্ধে যে রচনাটা আছে, সেই রচনাটা আমি আলোচনা করছি। তোমাদের প্রবন্ধ রচনা যেটা বললাম, বিজ্ঞান সম্বন্ধে যে কোনো রচনা হলে এই রচনাটা তোমরা লিখবে। প্রথম আছে আমার ইন্ট্রোডাকশন, যেটাকে ভূমিকা। কোনো কিছু একটা ব্যাপারে ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রো দেওয়ার ব্যাপার। মানে ধরো যে কোনো বিষয় হোক, সে রচনা হোক, যে কোনো বায়োগ্রাফি হোক, তারও কিছু হোক, বা কোনো প্রজেক্ট বা কিছুতে তার ইন্ট্রোডাকশন মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে ভূমিকাটা আমি এখানে এমনভাবে লিখেছি, তোমরা যে কোনো বিজ্ঞান সম্পর্কিত রচনা এটা দিতে পারবে। মানে প্রথম ভূমিকায় বলেছে, আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, আজকের সভ্যতায় বিশাল ইমারত, মানুষের যুগ যুগান্তরের স্বপ্ন, সাধনা ফসল, মানুষ সভ্যতার বেদিমূলে রয়েছে মস্তিষ্কের বুদ্ধি এবং হৃদয়ের ভালোবাসা। বিজ্ঞান দিয়ে সভ্যতা করেছে গতিশীল অধিকার। বিজ্ঞান বলে এই আদিম বন্যচারী মানুষ সভ্যতার আলো পেয়েছে। সুদূর সমুদ্রতল থেকে মহাকাশ যাত্রা আজ এই বিজ্ঞানের অধীনে হয়েছে। বিজ্ঞান যে শুধু সভ্যতার কল্যাণ করেছে তা নয়, বিজ্ঞান আজ মানুষের অকল্যাণেও ব্যবহৃত হচ্ছে। যার উপর ভর করে মানব সভ্যতার অগ্রসর হয়েছিল, সেই বিজ্ঞান আজ মানব সভ্যতার বিনাশে মাতাল হয়ে উঠেছে। তাই আজ অনেক ক্ষেত্রে বিজ্ঞান আশীর্বাদের পাশাপাশি অভিশাপ হয়ে পড়েছে। মানে এখানে বলেছে, মানে বিজ্ঞানের যুগ থেকে, মানে বিজ্ঞান যুগ কোথায় কখন কোন সময় ব্যবহৃত হয়েছে, বা কোন সময় থেকে শুরু হয়েছে, এবং বর্তমানে আমরা বিজ্ঞানের উপর পুরোপুরি নির্ভরশীল কিভাবে হয়েছি, এবং তারা নির্ভরশীল হয়ে আমাদের কতটা আশীর্বাদের পাশাপাশি অভিশাপ হয়েছে, সেই ইন্ট্রোডাকশনে সেই জিনিসটা স্পষ্ট করে দেয়া আছে। এখানে তোমাদের বললাম না, বিজ্ঞান সম্পর্কিত রচনা যেমন ধরো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের সুফল ও কুফল, এই যদি রচনাটা আসে সুফল কুফল, তাহলে এখানে কিছু পয়েন্ট তোমরা অ্যাড করে সুফল, আর কিছু পয়েন্ট অ্যাড করে তোমরা কুফল করবে। ঠিক আছে, এখানে আমি মোট টোটাল 12টা পয়েন্ট আলোচনা করে করব। এই 12টা পয়েন্টের মধ্যে তোমরা পয়েন্ট সবগুলোই দেবে। যদি ধরো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনী বিজ্ঞান, এইসব যদি রচনা আসে, তাহলে প্রত্যেকটা 12টাই পয়েন্ট দেবে। এবার এত লেখা আছে, হয়তো তোমরা লেখাটা একটু কমিয়ে দিতে পারো, যে লিখবে অবশ্যই ভালো। আশা করি 9+ নাম্বার তোমরা পাবে। এবার সেকেন্ড পয়েন্ট এসছে বিজ্ঞানের অগ্রযাত্রা, মানে বিজ্ঞানের কোথা থেকে স্টার্টিং হয়েছে। কারণ আমরা সবাই জানি যে যেই থেকে মানুষ আগুন আবিষ্কার করেছে, সেই থেকেই বিজ্ঞান শুরু হয়েছে। মানুষ সৃষ্টির শুরু থেকেই তার চারপাশের জগৎ সম্পর্কে কৌতূহল ছিল। এই কৌতূহল থেকে বিজ্ঞান আবিষ্কার, গুহাবাসায় মানুষ যেদিন আগুন আবিষ্কার করেছিল, সেদিন থেকে বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল।
এরপর ক্রমে, ক্রমে মানুষ আবিষ্কার করেছিল সভ্যতা, বিজ্ঞানের ছোঁয়া লেগে এই আদিম সভ্যতা যন্ত্র সভ্যতার রূপ দিয়েছে। সেই আদিম মানুষের হাত বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয়েছিল। আজ পর্যন্ত তা থামেনি। মানে সে আদিম সভ্যতা থেকে যন্ত্র সভ্যতা রূপ দিয়েছে। মানে আদিম সভ্যতা থেকে মানুষ আবিষ্কার করে এসছে, আগুন আবিষ্কার করেছে। সেখান থেকে আস্তে, আস্তে তারা যে ক্রমে, ক্রমে আজ আমরা যন্ত্র সভ্যতায় এসেছি, সেটাই বলেছে। মানুষ আজ শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, বরং জীবনের সব ক্ষেত্রে বিজ্ঞানকে কাজে লাগাতে প্রয়াসী। তাই না? আজ দেখো আমি তোমাদের সামনে এই যে একটা ডিটেইলস একটা রচনাও করছি, সেটা সমস্ত কিছু বিজ্ঞানেরই আবিষ্কার। তোমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছ, সেটাও বিজ্ঞানের আবিষ্কার। তার মানে তাই তো? বিজ্ঞানের জন্যই তো আজ আমরা প্রত্যেকটা মুহূর্তে মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা বিজ্ঞানের ব্যবহার করে এসেছি। কোনো না কোনোভাবে ব্যবহার করছি। কোনো না কোনোভাবে কোনো ক্ষেত্রে ব্যবহার করছি। এবার ৩ নম্বরে এসছে সভ্যতায় বিজ্ঞানের ছোঁয়া। মানে আমরা বিজ্ঞান আবিষ্কার হয়েছে, কিন্তু সভ্যতায় কিভাবে বিজ্ঞানটা ছোঁয়া লেগেছে বা বিজ্ঞানের সঙ্গে সভ্যতার একটা পারস্পরিক সম্পর্কটা কি সেটা বলছে। বলছে বিজ্ঞান মানুষ ও সভ্যতাকে শতভাগ এগিয়ে দিয়েছে। চলার প্রয়োজন মানুষ আবিষ্কার করেছে। নানা গাড়ি বেঁচে উম নানা গাড়ি, বেঁচে থাকার জন্য ঔষধ, প্রয়োজনীয় যন্ত্র, দ্রব্য যোগাযোগের প্রয়োজন নানা প্রযুক্তি। খাদ্য উৎপাদনকে বাড়ানোর জন্য মানুষ আজ বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্লাবিত উন্নতি সাধন করেছে। শুধু তাই নয়, বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ আজ প্রকৃতিতে বলমননের প্রস্তুতি নিচ্ছে। বিজ্ঞান সভ্যতা কে করেছে? আলোক জল মানুষের জ্ঞান ও সৃষ্টি করেছে সুদূর প্রচারের তো প্রসারী। মানে সভ্যতায় বিজ্ঞানের ছোঁয়া কিভাবে হয়েছে তোমার খাদ্য উৎপাদন থেকে। আজকে একটা ধরো আমার হচ্ছে ১ বিঘে জমি আছে, সেখানে এক মণ ফসল ফলতো আগেকার সময়ে। ধরো সেটা একটা একটা মেক্সিমাম ধরো চাষ হলো, সেখানে আমি ধরলাম ১০০ জন লোক খাবার পেলো। কিন্তু এখন বিজ্ঞানের আবিষ্কার হলো, সে ১ বিঘে জমিতে এমন উচ্চ ফলনশীল সে যেকোনো সবজি বা কোনো ফসল চাষ হচ্ছে, সেখানে ১০০ জনের বেশি আমার মানুষ খেতে পাচ্ছে। সেখানে বারবার চাষ করা হচ্ছে। সমস্ত কিছু বিজ্ঞানের বিভিন্ন সার, কীটনাশক ইত্যাদি প্রয়োগ করে সেইসব জিনিসগুলো সম্ভব হয়েছে। আজ তুমি অ্যাম এখান থেকে কিছু মুহূর্তের মধ্যে অন্য দেশে পাড়ি দিতে পারো, অন্য দেশে যেতে পারো। সমস্ত কিছু বিজ্ঞানের মাধ্যমে। এই সমস্ত কিছু ট্রাভেল ট্রান্সেকশন বলো, যেকোনো মুহূর্তে ট্রান্সপোর্ট সিস্টেম সমস্ত কিছু বিজ্ঞানের ছোঁয়া। সেখানে বলছে আজ তোমার কিছু শরীরের প্রবলেম হলো, সমস্ত কিছু বিজ্ঞানের দ্বারাই এখন দেখতে পাচ্ছ মানে কত কি রকমভাবে মানুষ সুস্থ হয়ে উঠছে। এইভাবে মানে সভ্যতার সঙ্গে কিভাবে পারস্পরিক সম্পর্ক বিজ্ঞান হয়েছে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। মানে দৈনন্দিন বলতে আমরা যে প্রতিনিয়ত কিভাবে বিজ্ঞানটাকে আমরা ইউজ করছি। যে বিজ্ঞানের উপর কিভাবে নির্ভরশীল হয়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে জালের মতো আবদ্ধ করে আছে বিজ্ঞান। বিজ্ঞানের দান ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। টেলিভিশন, টেলিফোন ইত্যাদি মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘটনা সম্পর্কে সাথে সংযুক্ত হতে পারি। কৃষিকাজ, বাড়ির নির্মাণ, পরিধেয় বস্তু বা ঔষধপত্র তৈরি, খনিজ পদার্থের উত্তোলন ও ব্যবহার উপযোগী করে তোলে প্রভৃতি ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনিবার্য। মোট কথা আমরা প্রতিনিয়ত বিজ্ঞান নিয়ন্ত্রণ জীবনযাত্রা করে চলেছি। মানে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান ছাড়া আমরা একটা মুহূর্ত চলতে পারি না। তুমি ধরো আজকে সকালে ঘুম থেকে উঠলে, তুমি ফোনে অ্যালার্ম দিয়েছো ৫ টায় উঠবে। তাহলে তোমার ওই যে অ্যালার্ম দিয়েছো যে ফোনে, তাহলে ফোনটার মাধ্যমে যে অ্যালার্ম সিস্টেম, এগুলো সমস্ত কিছু বিজ্ঞানের আবিষ্কার। তুমি আজ টেলিফোনে উঠলে টেলিফোনে কথা বললে যে আমি কটায় পড়তে যাবো বা কটায় স্কুল যাবো, তাহলে সমস্ত কিছু টেলিফোন যোগাযোগের মাধ্যম হচ্ছে, যেটাও বিজ্ঞানের আবিষ্কার। তুমি এক প্রান্ত থেকে অন্য জায়গায় যাবে, বাড়ি নির্মাণ হচ্ছে, কৃষিকাজ হচ্ছে, প্রত্যেকটা জিনিসই আজ দৈনন্দিন জীবনে যেভাবে বিজ্ঞান জড়িত হয়ে আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই সেইটার সহযোগিতা পাচ্ছ আমরা বিজ্ঞানের। পরের পয়েন্ট আছে ৫ নম্বর। শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের ভূমিকা। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান যতটাই বলা যাবে তাতে কম হয়ে দাঁড়াবে। শিক্ষায় বিজ্ঞানের বিস্তর অবদান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রজেক্টের সাহায্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ইন্টারনেটের আবিষ্কার ক্ষেত্রে এনেছে সুদূর প্রসারী বিপ্লব। বর্তমানে অনুষ্ঠানের অতি সহজে হাতের নাগালে পৌঁছে যায়। বর্তমানে উচ্চশিক্ষা ও গবেষণার যুক্ত কাজে কম্পিউটারের নোটবুক, আইপ্যাড, ইন্টারনেট প্রভৃতি অবিচ্ছেদ্য অংশের পরিণতি হয়েছে। এসব মূলত বিজ্ঞানেরই অবদান। মানে তুমি দেখো বর্তমানে আমাদের অনলাইন এডুকেশন বলো বা
বিভিন্ন মাল্টিমিডিয়া ক্লাস সমস্ত কিছু আমাদের স্কুলে হচ্ছে। সেইসব কিছু সমস্ত কিছু বিজ্ঞানের আবিষ্কার। বর্তমানে অনুষ্ঠান অতি সহজ হাতের নাগালে। তুমি বাড়িতে বসে আছো, কোনো স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে বা কলেজ, স্কুলে ধরো কোনো কিছু একটা লেকচার হচ্ছে, সেটা তুমি বাড়িতে বসে লাইভ দেখতে পাবে। ঠিক আছে? বিভিন্ন লাইভ ক্লাস হচ্ছে। দেখতে পাচ্ছ YouTube এ অনেক লাইভ ক্লাস হচ্ছে। সেইগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারো। এগুলো সব কি বাড়িতে বসেই হচ্ছে, কারণ সেখানে কোথায় ক্লাস হচ্ছে, তুমি কোথায় বসে দেখছো। সমস্ত কিছু বিজ্ঞানের আ বিজ্ঞানের জন্যই সমস্ত কিছু সম্ভব। পরের পয়েন্ট হচ্ছে, আমি ৬ নম্বর পয়েন্ট, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। পূর্বে মানুষ রোগমুক্তির জন্য নানা লতাপাতা কুসংস্কারে আশ্রয় নিত। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করেছে, যার ফলে মানুষ দুরারোগ্য ব্যাধিকে জয় করতে পেরেছে। এক্স-রে, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, টরোমাইসিন ইত্যাদি জীবনকে দীর্ঘায়ু করেছে। জিন প্রতিস্থাপন, কর্নিয়া, বৃক্ক, অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, ফুসফুস এবং যকৃতের মতো অঙ্গ মানুষ প্রতিস্থাপন করেছে। আল্ট্রাসোনোগ্রাফি, লেজার রশ্মি ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে মানুষকে অসাধ্য সাধন করেছে। মানে দেখো, পূর্বে মানুষ, আমরা রোগ মুক্তি হলে কি জন্য? বিভিন্ন লতাপাতা, বিভিন্ন লতাপাতা বলো তুমি, বিভিন্ন সব কুসংস্কার সমস্ত কিছু আশ্রয় নিত। সে যেকোনো প্রবলেম, মানুষের ফিজিক্যালি কোনো প্রবলেম হলে। কিন্তু বর্তমানে কি? বর্তমানে আমরা কোনো লতাপাতা ইউজ করি না, বা কুসংস্কার থেকে অনেকটাই মানুষ সরে এসেছে। বর্তমানে আমরা কি করছি? বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরের কাছে যাচ্ছি, তাদের কাছে বিভিন্ন পরামর্শ নিচ্ছি যে কোনটা ক্ষেত্রে আমার কোনটা প্রযোজ্য। আচ্ছা, আর কি হচ্ছে? বর্তমানে পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন এই ইত্যাদির মতো বিভিন্ন আ যেসব অ্যান্টিবায়োটিকগুলো তৈরি হয়েছে, সেইগুলো মানুষের জীবনকে দীর্ঘায়ু করেছে। ঠিক আছে? এছাড়াও জিন প্রতিস্থাপন, কর্নিয়া, বৃক্ক, অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যেকোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদের জন্য সেটা, বিজ্ঞানের জন্যই আমরা সেটা ইউজ করতে পারছি, বা সেখান থেকে আমরা নতুন একটা জীবন লাভ করতে পারছি। ৪ নম্বর ৭ নম্বর পয়েন্ট হচ্ছে কি? কর্মস্থল ও পরিবহন ক্ষেত্রে বিজ্ঞান। অফিস, আদালত প্রাঙ্গণ, কলকারখানা, শপিং মল, দোকানপাট প্রভৃতি ক্ষেত্রে প্রতিনিয়ত বিজ্ঞান সৃষ্ট প্রযুক্তি ব্যবহার করছে। বিভিন্ন বড়, বড় কোম্পানি, কলকারখানা, শ্রমিকরা বিজ্ঞানের সাহায্য অতি সহজে তাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করেছে। অন্যদিকে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞান কৃতজ্ঞ আবিষ্কারিত উড়োজাহাজ ও জলযানের প্রধান মাধ্যম। এছাড়া স্থানিক দূরত্ব অতিক্রম করে জনগণের কল্যাণে বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার, লঞ্চ, স্টিমার প্রভৃতি আবিষ্কার করেছে। মানে আমাদের কর্মস্থল বা পরিবহনের ক্ষেত্রে, তুমি ধরো আজকে এখন আমাদের আছো ইন্ডিয়াতে, তুমি কোনো কর্মক্ষেত্রে ধরো USA তে যাচ্ছ, তাহলে কি সেখানে তুমি একটা ট্রান্সপোর্ট সিস্টেম পাচ্ছ, বা মনে করো তুমি এক স্টেট থেকে অন্য স্টেটে তুমি কাজে যাবে, কর্মস্থলে যাবে, সেখানে ট্রান্সপোর্ট সিস্টেম চলে যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে কি হয়? আগেকার আর কি হতো? আগেকার, এখন কম্পিউটার, বর্তমান হচ্ছে আধুনিক যুগে কম্পিউটার যুগ চলে এসছে বলে আমরা কম্পিউটার সমস্ত কিছু ডাটা এন্ট্রি থেকে সমস্ত কিছু নথি আমরা ওখানে জমা রাখতে পারছি। কিন্তু আগে মানুষ খাতা ইউজ করত। তার জন্য অনেক স্ট্রাগল করতে হতো। কিন্তু এখন খুব কম সময়ের মধ্যে আমরা সেগুলো কি করছি? কম্পিউটারে সেগুলো লোড করে রাখতে পারছি। এছাড়াও কম্পিউটারের ব্যবহার আসতে মানুষের অনেক কাজের ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে সুবিধাই হয়েছে। সমস্ত কিছু বিজ্ঞানেরই আবিষ্কার। পরের পয়েন্টে এসছে ৮ নম্বর। কৃষি ও শিল্পের প্রসারে বিজ্ঞান। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ অনুর্বর জমিতেও ফলায় সোনার ফসল। প্রাচীন আমলের কাঠের লাঙলের পরিবর্তন বর্তমানে কৃষকদের হাতে এসেছে কালের লাঙল, ট্রাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি। বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। কি বলছে? বর্তমানে বিজ্ঞানীরা কি করছে? কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে সেখানে মানে যেখানে বৃষ্টি হচ্ছে না, কৃষিকাজ দরকার। কারণ বৃষ্টিপাত সেখানে কৃষিকাজে ধরো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কি হচ্ছে? বৃষ্টি হওয়ার ফলে কৃষিকাজটা অনেকটাই কৃষিকাজ অনেক উন্নতি হচ্ছে। গবেষণার মাধ্যমে কৃষকদের হাতে হুম, উচ্চ ফলনশীল বীজ সরবরাহ করা হয়েছে। তার ফলে রাসায়নিক সার শুরু হয়েছে, এবং বড়, বড় শিল্পের প্রসারে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। এবং বিভিন্ন বড়, বড় শিল্প বলো, এবং ওই যে আগেই আলোচনা করলাম না, বিভিন্ন রাসায়নিক সার কৃষকদের হাতে উচ্চ ফলনশীল, মানে একটা কম এরিয়াতে অনেকটাই ফসল পাওয়া যাচ্ছে, সেই রকম সমস্ত কিছু বিজ্ঞানের আবিষ্কারের জন্যই সম্ভব হয়েছে। এবার নেক্সট পয়েন্ট আলোচনা করব কুসংস্কার ও বিজ্ঞান।
বলছে ধর্মান্ধতার সহায়ক হলো কুসংস্কার। কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস, মিথ্যা ধারণা, যাকে ইংরেজিতে বলা হয় সুপারস্টিশন। মানে যেটাকে ইংরেজিতে বলা হয় সুপারস্টিশন বা কুসংস্কার। আজকের যুগে মানুষ বিজ্ঞানের অবদানের কার্যকে পিছনে ফেলে রেখে মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, তাবিজ, মাদুলি, জিন, ভূত, প্রেত ইত্যাদি অগাধ বিশ্বাস। অনেক শিক্ষিত মানুষের মনে টিকি টিকটিকির পতন, কালো বিড়ালের রাস্তা পার হওয়া, এক শালিক দেখা মানে খারাপ কিছু ঘটবে, এরূপ ধারণা বদ্ধমূল হয়ে আছে। বহু মানুষ রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানের থেকে তারা কুসংস্কারমূলক কাজকে আগে আপন করেছে। এখন সাধারণ মানুষের ধারণা কুসংস্কার বিজ্ঞানের থেকে বেশি কার্যকর ও বেশি বিশ্বাসযোগ্য। এখন অনেক জায়গায় ধর্মান্ধতা ও কুসংস্কার সমানভাবে রয়েছে। বলছি এইখানে এই সুপারস্টিশন অ্যান্ড সায়েন্সের মধ্যে কি সম্পর্ক বলেছে এখানে? মানে বিজ্ঞান ও কুসংস্কার। মানে অনেক মানুষ আছে না যারা বিজ্ঞানের থেকে বেশি প্রায়োরিটি দেয় কুসংস্কারকে, মানে এই মন্ত্র, তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদি এইগুলো বেশি ইম্পর্টেন্স দেয়। কিন্তু সেখানে অনেক থেকে তারা মনে করেন যে বিজ্ঞানের থেকে এগুলো তারা বেশি অগ্রাধিকার দেয়। বেশি তারা মনে করে বিজ্ঞানের থেকে এটা বেশি মনে হয় তাদের কাছে বেশি কাজ করে, মনে হয় তাদের কাছে বেশি এটা ইম্পর্টেন্স। সেই জন্যই তারা এটা ইম্পর্টেন্স দেয়। সেটা এখানে আলোচনা করেছে। ১০ নম্বর পয়েন্ট হচ্ছে কি? বিজ্ঞানের অকল্যাণকর দিক বা বিজ্ঞানের অভিশাপ। সভ্যতার দ্রুত অগ্রগতির অন্যতম হাতিয়ার বিজ্ঞান। বিজ্ঞানের কল্যাণকর দিকের পাশাপাশি অনেক অকল্যাণকর দিকেও কম নয়। বিজ্ঞান মানব জীবনে সরল ও বিনোদনপূর্ণ তোলার পাশাপাশি তৈরি করেছে নানা সংকট ও আশঙ্কা। বিজ্ঞান বলে মানুষ বেকার পরিণত হয়েছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি পরিবেশ ভারসাম্য নষ্ট করেছে। কি বলেছে? এখানে বলছে সভ্যতার দ্রুত অগ্রগতির অন্যতম হাতিয়ার হলো বিজ্ঞান। বিজ্ঞান যেমন আমাদের সভ্যতাকে খুব দ্রুত উন্নতি করেছে, কেমন অনেক দিক থেকে ক্ষতিও করেছে, তাই না? অনেক মানুষের কার্যকর্ম হারিয়েছে। ধরো একটা কাজ যেখানে ১০ জন মানুষ করতো সেখানে একটা কোনো এই সভ্যতায় বর্তমানে এখন যন্ত্র বা কোনো মেশিন চলে এলো, সেই ১০ জনের কাজটা একটা মেশিন করে দিচ্ছে, একটা মানুষ অপারেট করছে। তাহলে কি হলো? ১০ জনের জায়গায় ১ জন মানুষ কাজ করছে, তাহলে অনেক মানুষের কর্মহীন হয়ে পড়ছে। এবং বিজ্ঞানের যন্ত্রপাতি পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং বিভিন্ন নির্গত তেজস্ক্রিয় পদার্থ মানুষের পরিবেশের ক্ষতি করছে। এছাড়াও ওজোন স্তরকে নষ্ট করছে। ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং বরফ গলা শুরু হচ্ছে। এছাড়া বর্তমানে পৃথিবীর বৈজ্ঞানিক অস্ত্রের ব্যাপক ব্যবহার মানুষকে আতঙ্কিত করেছে। সাম্প্রতিককালে ঘটে যাওয়া যুদ্ধবিগ্রহগুলো তার স্পষ্ট প্রমাণ। দেশে দেশে আজ বৈজ্ঞানিক মারণাস্ত্র তৈরি ও পরীক্ষার মহড়া চলেছে। ফলে মানব সভ্যতার আজ ধ্বংসের মুখে। বিজ্ঞানের কোনো বিস্ময়কর আবিষ্কার মানুষের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে উঠেছে। ঠিক আছে? মানে বর্তমানের এটা বিজ্ঞানের হচ্ছে অকল্যাণকর দিক ও অভিশাপ। মানে বিজ্ঞান যেমন অভিশাপ কি ক্ষেত্রে হয়ে উঠেছে? ভারসাম্য নষ্ট হচ্ছে, পরিবেশের বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ নির্গত হচ্ছে, ওজোন স্তর ধ্বংস হচ্ছে, ফলে বরফ গলে যাচ্ছে এবং জলস্তর বৃদ্ধি পাচ্ছে, যেটা মানুষের পক্ষে খুবই, এবং মেরু অঞ্চলে বরফ গলছে, স্বাভাবিক সেটা জলস্তর বৃদ্ধি হবে। সাম্প্রতিককালে ঘটে যাওয়া যুদ্ধ বিগ্রহগুলি তাদের স্পষ্ট প্রমাণ। এছাড়া হচ্ছে বিজ্ঞানীদের মরণাস্ত্র তৈরি এবং পরীক্ষার মহড়া চলছে। ধরো বিভিন্ন দেশে এখানে হচ্ছে কত শক্তিশালী দেশ তৈরি করতে পারে, কত সেখানে অন্য দেশ কিভাবে হতে পারে, এইভাবে বিভিন্ন মরণাস্ত্র তৈরি হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারের ফলে। এবার বলছে অকল্যাণকর দিক থেকে মুক্তি পাওয়ার উপায়। আমাদের বিজ্ঞানে যেমন অকল্যাণকর দিক আছে, তাহলে অকল্যাণকর দিক থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। সেখানে এটা ১১ নম্বর পয়েন্টে আছে। বলছে বিজ্ঞানের অফুরন্ত শক্তি ও সম্ভাবনার উৎস, যা মানুষের উপকার ও অপকারের অনায়াসে ব্যবহার করা যায়। বিজ্ঞানের অনাবিষ্কৃত ক্ষেত্রে আমাদের জীবনকে দিতে পারে নতুন কোনো সম্ভাবনার অভ্যাস। তাই বিজ্ঞানের শক্তিকে অনাসক্ত খাতে থেকে সরে আসতে হবে। বিজ্ঞানের সৃষ্ট ব্যবহার নিশ্চিত করতে হবে। বিজ্ঞানের কারণে সৃষ্টি হওয়া যাবতীয় সমস্যার সমাধানে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাতে হবে। সর্বোপরি গোটা গোটা সরি সর্বোপরি গোটা পৃথিবীতে এক সারিতে দাঁড়াতে হবে, যাতে বিজ্ঞানের কোনো ধ্বংসাত্মক ব্যবহার না হয়। তাহলে বিজ্ঞান আশীর্বাদ থেকে সরে যাবে না, মানব সভ্যতা মুক্তি পাবে। তাহলে বলছে বিজ্ঞানে একটা অফুরন্ত শক্তির আবিষ্কার। তাহলে আমরা কিছু ক্ষেত্রে দেখতে হবে যে আমরা আহ বিজ্ঞানের অনাসক্ষিত খাতে না প্রয়োগ থেকে সেখান থেকে সরে আনতে হবে। মানে বিজ্ঞানকে ভালো দিকে প্রয়োগ করতে হবে, খারাপ দিক থেকে না প্রয়োগ করলে। তাহলে আমরা কি হবে? অকল্যাণকর দিক থেকে আমরা মুক্তি পাবো।
ঠিক আছে? এখানেই সেই জিনিসটা আলোচনা করেছে। এবার লাস্ট পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট উপসংহার। আমি এখানে ১২ টা পয়েন্ট আলোচনা ১১ টা পয়েন্ট আলোচনা করি। লাস্ট পয়েন্ট উপসংহার। প্রত্যেকটা রচনার ক্ষেত্রে সে বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ, বিজ্ঞানের অকল্যাণকর দিক ইত্যাদি যা হোক বিজ্ঞান সম্পর্কিত যেকোনো রচনা এলে আমি বলব উপসংহার অবশ্যই দেবে। কারণ উপসংহার প্রবন্ধর ক্ষেত্রে অনেকটা ইম্পোর্টেন্ট। এই প্রবন্ধে এরপর কি বলেছে উপসংহার, বিজ্ঞান অবশ্যই মানুষের সভ্যতার জন্য কল্যাণময়ী। আমরা সবাই জানি যে কল্যাণকর দিক আছে মানেই সেটা কল্যাণময়ী ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞান। কতগুলি স্বাস্থ্যোন্বেষী নররক্ষী সাহায্য মানুষই বিজ্ঞানকে মানুষের অকল্যাণকর দিকে নিয়ে যাচ্ছে। বিজ্ঞান যেন এ যুগের তিলোত্তমা যার হাত ধরে অমৃত ভাণ্ডারে কিন্তু তার নয়ন কটাক্ষ প্রলয়। তাই মানুষের জীবনে বিজ্ঞান সার্থক ইতিবাচক প্রয়োগ ঘটাতে হবে। বিজ্ঞানের অগ্রগতিকে সঠিক পথে পরিচালনা করাই মানব সভ্যতার অগ্রগতি নিশ্চিত। এটাই উপসংহার যেটা আমার আম শেষে কি বলা যায়, বিজ্ঞান অ্যাকচুয়াল কি? বিজ্ঞানকে কিভাবে ব্যবহার করবে? সমস্ত কিছু ডিটেইলস আমি আলোচনা করলাম। আমি এই যে এখানে টোটাল হচ্ছে মোট কটা পয়েন্ট আছে? মোট টোটাল ১২ টা পয়েন্ট আমি আলোচনা করেছি। ভূমিকা থেকে বিজ্ঞানের অগ্রযাত্রা, সভ্যতা, বিজ্ঞানের ছোঁয়া, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের ভূমিকা, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কর্মস্থল ও পরিবহন ক্ষেত্রে বিজ্ঞান, কৃষি ও শিল্পের প্রসারে বিজ্ঞান, কুসংস্কার ও বিজ্ঞান, বিজ্ঞানের অকল্যাণকর দিক ও বিজ্ঞানের অভিশাপ, অকল্যাণকর দিক থেকে বা অভিশাপ দিক থেকে মুক্তি পাওয়ার উপায় এবং উপসংহার। এই পয়েন্ট টোটাল ১২ টা পয়েন্ট আছে। তোমরা যেকোনো রচনা আসলেই বিজ্ঞান সম্পর্কিত এই রচনাটা লিখবে। আর এই পিডিএফ এ হয়তো কিছু বানান ভুল আছে। সেই বানানগুলো একটু তোমরা ঠিক করে নিও। এটাই হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস তোমাদের প্রতি বছর পরীক্ষায়, প্রতি বছর, প্রতি বছর তোমাদের আসে, এবছরও আসবে। এই চ্যানেলে তোমরা ৫ম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত সমস্ত কিছু বিষয় আপডেট পাবে। অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে ২০২৪ তাদের জন্যও গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। ধন্যবাদ।